গল্প অপ্রিয়তমা পর্ব ৫ লিখেছেন ফাতেমাতুজ জোহরা। আজকের সকালটা একটু অন্যরকমভাবে শুরু হয়েছে। মেহেরিম ভেবেছিল আজকে কলেজে ভর্তি হয়ে আসবে, কিন্তু হলো আর কই। সকাল সকাল নাজনীন বেগম ছুটেছে তার ভাইয়ের বাড়ি। তার বড় ভাইয়ের অবস্থা ভালো না, তাই অসুস্থ শরীর নিয়ে এক প্রকার টেনে টুনে ছুটেছেন তিনি। তার মধ্যে আজকে আবার কাজের লোকটা আসেনি। সকাল থেকে বাড়ির সকল কাজ করতে করতে মেহেরিমের পুরো অবস্থা কাহিল, তবুও মুখে মুচকি হাসি টেনে সব দক্ষ হাতে করে যাচ্ছে। এখন বাজছে সকাল ১১টা। মেহেরিমের রান্নার কাজ প্রায় শেষ বললেই চলে। কিছুক্ষণ বাদে সব রান্না করে টেবিলে ঠিকঠাকভাবে গুছিয়ে ছুটল ঘরের দিকে। জাওয়াত অনেকগুলো শার্ট বেনে পড়ে আছে, সেগুলোকে ধুতে হবে। মানুষটাকে নিঃশব্দে এড়িয়ে গেল, তার সকল কাজকর্ম ঠিক টাইম টু টাইম করছে, শুধু রান্নাটুকু বাদে। যেখানে স্পষ্ট বলেছে তার হাতের রান্না খেয়ে গা গুলিয়ে ওঠে, সেখানে রান্না করাটা বোকামি ছাড়া আর কিছু না। মেহেরিম ঘরে প্রবেশ করতে করতে কোমরে শক্ত করে আঁচলটাকে বেঁধে নেয়। এরপর বিনে থেকে একটা করে ময়লা শার্টগুলো হাতের ভাঁজে নিয়ে এগিয়ে গেল ছাদে। ওখানে কেচে ছাদে শুকাতে দিয়ে দিবে। ছাদের দরজাটা ঠেলে বাইরে পা রাখতেই মেহেরিমের মুখে এসে লাগলো এক ঝলক উষ্ণ বাতাস। নিচতলার চার দেয়ালের ভেতর থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে আসতেই যেন বুকের ভেতরটাও একটু হালকা হয়ে গেল। দুপুরের আগে রোদটা তখন তীব্র হয়ে ওঠেনি। নরম সোনালি রোদ ছাদের একপাশ জুড়ে ছড়িয়ে আছে, আর দূরের আকাশটা পরিষ্কার নীল হয়ে মাথার উপর বিস্তৃত হয়ে আছে। ছাদের চারপাশে নিচু দেওয়াল, এক কোণে কয়েকটা টবের গাছ, কোথাও সদ্য ধোয়া কাপড় শুকানো দড়ি টানানো রয়েছে। বাতাসে ভেজা কাপড়ের সোদা গন্ধের সঙ্গে মিশে আছে রোদে গরম হয়ে ওঠা একটা মিষ্টি গন্ধ। দূর থেকে ভেসে আসছে পাখির ডাক, পাশের বাড়ির কারো কথা বলার শব্দ, আর মাঝে মধ্যে রাস্তায় ছুটে যাওয়া রিকশার ঘণ্টির আওয়াজ। সব কিছু মিলিয়ে ছাদটার পরিবেশ অদ্ভুত এক শান্ত। মেহেরিম হাতের ভাঁজে থাকা শার্টগুলো একটু সামলে নিল। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে উত্তর দিক থেকে এক ঝাপটা বাতাস এসে আছড়ে পড়ল তার উপর। বাতাসের ঝাপটায় মেহেরিমের কোমর পর্যন্ত নেমে আসা ঘন কালো চুলগুলো মুহূর্তেই এলোমেলো হয়ে গেল। কিছু চুল তার কাঁধ পেরিয়ে সামনে চলে এলো, কিছু আবার গালে এসে আটকে গেল তার। রোদের আলোয় কালো চুলের গোছাগুলো কখনো ঝলমল করে উঠছে, আবার বাতাসের টানে পিঠের উপরে ছড়িয়ে পড়ছে তার। কয়েকটি চুলের সরু গোছা বারবার তার চোখের সামনে এসে পড়াতেই মেহেরিম বিরক্ত হয়ে মাথাটা সামান্য ঝাঁকিয়ে সেগুলো সরিয়ে দেয়, কিন্তু বাতাস যেন আজ তার চুলের সঙ্গে খেলতে চেয়েছে। মেহেরিম যতগুলো চুল কানের কাছে গুজে দিচ্ছে, ততবারই বাতাস এসে সেগুলো আবার উড়িয়ে দিচ্ছে। একটা লম্বা চুল এসে তার ঠোঁটের কোণে এক হাতে ধরে অন্য হাতে দিয়ে ধীরে ধীরে চুল সরিয়ে কানে গুজে দেয়। তারপর আঁচলটা আরও শক্ত করে কোমরে গুজে কাজে মনোযোগ দিল। মেহেরিম ছাদের একপাশে রাখা বালতির কাছে গিয়ে শার্টগুলো নামিয়ে দিল। শার্টগুলো কেচে একটা শার্ট দড়িতে মেলতে গিয়ে মেহেরিমের হাত থেমে গেল। জাওয়াদের একটা শার্ট তখনও ও তার হাতের মুঠোয় ধরা। শার্টটা ভেজা, তবুও কাপড়ের ভাঁজে মিশে থাকা পরিচিত একটা গন্ধ যেন হঠাৎ করে তার নাকে ঠেকল। অজান্তেই মেহেরিম শার্টটা আরেকটু কাছে টেনে নিল। তারপর খুব স্বাভাবিক একটা ভঙ্গিতে শার্টটা নাকের কাছে ধরল। মুহূর্তের মধ্যে তার বুকের কোথাও যেন অদ্ভুত এক অনুভূতি ছড়িয়ে পড়ল। এই গন্ধটা চেনা, জাওয়াদের গায়ে মৃদু সুগন্ধি, সাবানের গন্ধ, আর তার শরীরে নিজস্ব একটা পরিচিত ঘ্রাণ। সব কিছু মিলেমিশে শার্টটার কাপড়ের আটকে আছে। মেহেরিম চোখ দুটো ধীরে ধীরে বন্ধ করলো। কেন জানি ভালো লাগলো না, খুব লাগলো তার। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটল। মনে হলো এই শার্টটা যেন মানুষটারই কোনো অদৃশ্য উপস্থিতি নিয়ে এসেছে। বুকের ভেতরে জমে থাকা একরাশ অভিমানটুকু মুহূর্তের জন্য কোথাও হারিয়ে গেল। মেহেরিম আবারও একবার নিঃশ্বাস নিল। জাওয়াদের গন্ধ, সে নিজের উপরেই বিরক্তি হলো, কিন্তু পরক্ষণে মনের ভেতর আচমকা কয়েকটা বিষাক্ত শব্দ তীব্র শব্দের মতো ফিরে এলো তার কাছে। মনে পড়ে গেল জাওয়াদের সব কথাগুলো। পুরনো হৃদয়ের ক্ষতটা আবারও দগদগে হয়ে গেল তার। বিষাক্ত কথাগুলো পুনরায় কানের কাছে কেউ এসে ফিসফিস করে বলছে। মুহূর্তেই মুখের হাসিটা মিলিয়ে গেল, অশ্রুতে চোখের পাতা ভারী হয়ে এলো তার।
হাতের মুঠোর শার্টটার দিকে কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল মেহরিম। যে শার্টটাকে কয়েক সেকেন্ড আগে ও বুকের কাছে টেনে নিতে ইচ্ছে করছিল, সেটাই যেন এখন তার কাছে অদ্ভুত ভারী মনে হচ্ছে। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল পানি। মেহরিম ধীরে ধীরে শার্টটাকে নাকের কাছ থেকে টানলো। মেহরিম শার্টের দিকে তাকিয়ে অস্ফুটে স্বরে বলল, আজ খুব আক্ষেপ হচ্ছে নিজের গায়ের রং নিয়ে মন্ত্রীমশাই। হয়তো সাদা হলে এই শার্টের পরিবর্তে গোটা আপনাকেই হাসিল করে নিতাম। কথাটুকু বলতে গিয়ে মেহরিমের কণ্ঠ রোধ হয়ে এলো কান্নায়। সে কান্নাটাকে গিলে শার্টটাকে সযত্নে মেলে আরেকটা মেলতে কানে এলো কেউ অনবরত কলিং বেল বাজিয়ে যাচ্ছে। এমনভাবে বাজাচ্ছে যেন থামাথামির কোনো নাম নেই তার। মেহরিম শার্টগুলো তাড়াহুড়ো করে মেলে ছুটে গেল নিচে, কারণ এই সময় জাওয়াদের আসার কথা। আর বাড়িতে সে ছাড়া কেউ নেই। আর জাওয়াদের দাদি থাকা না থাকা সমান। সে ঘরের ভেতরে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। কলিং বেলের শব্দটা যেন পুরো বাড়িটাকে কাঁপিয়ে তুলছে। একবার নয়, দুবার নয়, বরং অনবরত বেজেই যাচ্ছে। মেহরিম সিঁড়ি বেয়ে প্রায় দৌড়ে নিচে নামতে লাগলো। তাড়াহুড়োয় একবার তার পা সিঁড়ির কিনারায় আটকে যেতে যেতে সামলে নিল নিজেকে। বুকের ভেতরটা তার অকারণে ধুকপুক করছে। জাওয়াত, এই সময়টা জাওয়াত বাড়ি ফেরার কথা। হয়তো মানুষটা এসেছে, তার সঙ্গে প্রয়োজন হলে কথা বলবে, না হলে আজ ও তার দিকে না তাকিয়ে নিজের ঘরে চলে যাবে। সিঁড়ির শেষ ধাপটায় পেরিয়েই সে দ্রুত পা বাড়ালো দরজার দিকে। আঁচলটা এখনও কোমরে গোজা, এলোমেলো চুলগুলো কাঁধে ছড়িয়ে আছে। ছাদ থেকে তাড়াহুড়ো করে নামার কারণে কয়েক গোছা চুল কপালের উপরে এসে পড়ছে তার। হাতের তালু দিয়ে চুলগুলোকে সরাতে সরাতে মেহরিম দরজার কাছে পৌঁছালো। ইতিমধ্যে কলিং আবার বেজে উঠল, এবার আগের তুলনায় জোরে। মেহরিম হাঁপাতে হাঁপাতে দরজার ছিটকেনি খুলতে খুলতে স্বাভাবিক স্বরে বলল, আসছি। বাকিটুকু উচ্চারণ করার আগে মেহরিম থমকে গেল। সামনে জাওয়াত নেই, দাঁড়িয়ে আছে এক অপরিচিত তরুণী। তবে মুখটা অপরিচিত নয়। মেহরিমের চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। এই মেয়েটাকে তো সে আগে দেখেছিল সেদিন শপিং মলে। জাওয়াদের পাশে দাঁড়িয়েছিল মেয়েটা। জাওয়াদের সঙ্গে এমন ভঙ্গিতে কথা বলছিল যেন তাদের পরিচয়টা বহুদিনের। সেদিন দূর থেকে মেয়েটাকে দেখেই মেহরিমের বুকের ভেতর অদ্ভুত এক অস্বস্তি জন্মেছিল। আর আজকে সেই মেয়েটাই দাঁড়িয়ে আছে তার দরজার সামনে। মেয়েটার পরনে আধুনিক কাটের দামি পোশাক, চোখের পাপড়ি ঘন করে টানা, ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক, গালে নিখুঁত মেকআপের পরত, চুলগুলো স্টাইল করে বাঁধা। এক হাতে মোবাইল, আরেক হাতে দুটো শপিং ব্যাগ। তার পায়ের কাছে রয়েছে আরও দুইটা বড় বড় লাগেজ ব্যাগ। মেহরিম মেয়েটাকে একবার পা থেকে মাথা পর্যন্ত দেখল। মেয়েটার দৃষ্টিতে তার জন্য এক প্রকার অবজ্ঞা দেখতে পেল সে। মেহরিমের বুকের ভেতরটা কেঁপে উঠল স্বামীকে হারানোর ভয়ে। মনে মনে ভাবল, তাহলে কি সত্যি তার যাওয়ার পালা ঘনিয়ে এলো? বুকটা ভার হলো, কিন্তু মেহরিমের মুখে কোনো প্রকার পরিবর্তন দেখা গেল না। সে খুব কষ্টে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, আসুন ভেতরে। মেয়েটা কোনো উত্তর না দিয়ে তার পায়ের কাছে পড়ে থাকা লাগেজগুলোর দিকে আঙুল তাক করে বলল, এগুলো ভেতরে নিয়ে যাও। মেয়েটার কথার ভঙ্গি এমন যেন মেহরিম এই বাড়ির কেউ না, বাড়ির কাজের লোক। মেহরিমের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে চাইলেও বলতে পারত, আপনি নিজে নিয়ে যান। আর আপনি এখানে কেন? কিন্তু বলল না, বরং তার ঠোঁটের কোণের হাসিটা আরেকটু প্রশস্ত করার চেষ্টা। ব্যাগগুলো নিচে থেকে তুলে নিল একটার পর একটা। ব্যাগগুলো বেশ ভারী। ব্যাগগুলো তুলতে গিয়ে তার কবজিতে টান পড়ল, তবুও তার মুখে কোনো বিরক্তি প্রকাশ ঘটল না। মেয়েটা তখনও দরজার সামনে দাঁড়িয়ে ফোন টিপতে ব্যস্ত। মেহরিম ব্যাগগুলো হাতে নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করলো, সবগুলো ভেতরে রাখবো? মেয়েটা ফোন থেকে দৃষ্টি সরিয়ে মেহরিমের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, হ্যাঁ, আর সাবধানে রাখবে, ভেতরে দামি জিনিস আছে। মেহরিম মাথা নাড়িয়ে বলল, জি। ছোট একটা শব্দ, কিন্তু সে জি এর আড়ালে কতটা অপমান, কতটা কষ্ট, কতটা প্রশ্ন লুকিয়ে আছে তা মেয়েটা বুঝল না। মেহরিম ব্যাগগুলো নিয়ে কয়েক পা এগিয়ে গিয়ে তারপর হঠাৎ পেছন ফিরে বলল, ভেতরে আসুন। মেয়েটা এবার যেন একটু অবাক হলো। তারপর ভেতরে ঢুকতে ঢুকতে বলল, তুমি এখানেই থাকো? মেহরিমের পা থেমে গেল। প্রশ্নটা খুব সাধারণ, কিন্তু প্রশ্নের ভেতরের অর্থটা তার বুকের কোথাও গিয়ে বিঁধলেও। হয়তো তাকে কাজের লোক ভাবছে। মেহরিম ধীরে ধীরে মাথা তুলে খুব স্বাভাবিক স্বরে বলল, জি, থাকি। মেয়েটা ঠোঁট বাঁকিয়ে মৃদু হেসে বলল, বুঝেছি। মেহরিম আর কিছু বলল না। ব্যাগগুলো নিয়ে সামনে এগিয়ে গেল। প্রতিটা পদক্ষেপ সঙ্গে মনে হচ্ছিল নিজের বুকের ভেতরটা যেন জোর করে পায়ের চাপিয়ে এগিয়ে যাচ্ছে। চোখের কোণে তার পানি জমল, কিন্তু সে পলক ফেলল না, কারণ সে কাঁদতে চায় না। এই মেয়েটার সামনে তো একদমই না।
মেয়েটা আরাম করে সোফায় বসে মেহেরিমের দিকে তাকিয়ে বলল, শোনো, আমার আরও কয়েকটা ব্যাগ গাড়িতে আছে, সেগুলোও নিয়ে আসবে। মেহেরিম থমকে দাঁড়ালো, তারপর জোর করে বলল, আচ্ছা। মেয়েটা সন্তুষ্ট হয়ে মাথা নাড়ল। মেহেরিম হাতের ব্যাগগুলো রেখে দরজার দিকে এগিয়ে গেল। বাইরে পা রাখার আগে একবার চোখ বন্ধ করলো সে। শ্বাস ধীরে ধীরে টেনে গাড়ির দিকে এগিয়ে গেল। শেষ ব্যাগটা মেহেরিম ড্রয়িং রুমের একপাশে রেখে সোজা হয়ে দাঁড়ালো। দীর্ঘক্ষণ ভারী জিনিস বহন করার কারণে পিঠে টান ধরেছে তার, কিন্তু সেটা প্রকাশ করার মতো অবকাশ নেই। সোফায় হেলান দিয়ে বসে থাকা মেয়েটা মোবাইল টিপতে টিপতে বলল, শোনো। মেহেরিম সঙ্গে সঙ্গে তাকিয়ে বলল, জি। মেয়েটা বলল, আমার জন্য 1 কাপ কফি বানিয়ে আনবে? এক মুহূর্তের জন্য মেহেরিমের চোখের দৃষ্টি স্থির হয়ে গেল। আজ সকাল থেকে একটানা কাজ করেছে সে। রান্নাঘর গোছানো, কাপড় ধোয়া, এতগুলো ভারী ব্যাগ টেনে আনা, সব কিছুর পর শরীরটা যেন একটু বিশ্রাম নিতে চাইছিল। তবুও সে মুখে হাসি টেনে বলল, জি। মেহেরিম রান্নাঘরের দিকে এগিয়ে গেল। পেছন থেকে মেয়েটা তার দিকে তাকিয়ে রইল। পরক্ষণেই আবার নিজের মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেল। কিছুক্ষণ পর মেহেরিম কফি তৈরি করে এলো ড্রয়িং রুমে। মেয়েটা তখন ও কারো সঙ্গে মোবাইলে কথা বলছে হেসে হেসে। মেহেরিম কাছে এগিয়ে এসে নরম স্বরে বলল, আপনার কফি। মেয়েটা মোবাইলের স্ক্রিন থেকে চোখ না তুলে হাত বাড়িয়ে দিল। ঠিক সেই মুহূর্তেই তার হাতটা অসাবধানতাবশত কফির গায়ে ধাক্কা লাগলো। এক ঝটকায় কাপটা কেঁপে উঠল। গরম কফি ছলকে বেরিয়ে এসে সরাসরি মেহেরিমের পায়ের উপর পড়ল। আহ! তীব্র গরমে মেহেরিম আর্তনাদ করে কয়েক পা পিছিয়ে গেল। কাপটা তার হাত থেকে পড়ে যাচ্ছিল। সে কোনো মতে সামলে সেটা পাশের টেবিলে রেখে দেয়। পায়ের উপর গরম কফি পড়ার সঙ্গে সঙ্গে যেন আগুনের মতো জ্বালা শুরু করলো পা। মেহেরিমের চোখের পাতা ভিজে উঠল। ঠোঁট কেঁপে উঠে আহ শব্দটুকু প্রতিধ্বনিত হলো। সে নিচে তাকিয়ে দেখল পায়ের উপরে কফি ছড়িয়ে পড়ে আছে। সে চোখের পানি আটকে রাখতে পারল না। এক ফোঁটা, তার আরেক ফোঁটা চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু মুখ দিয়ে আওয়াজ বের হলো না। এদিকে কফির কিছুটা অংশ মেয়েটার হাতে ও ছিটকে পড়েছে। মেয়েটা সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল, উফ! আমার হাত! তার মুখের বিরক্তি সরে গিয়ে আতঙ্কে বদলে গেল। সে তার নিজের হাতটা ঝাঁকাতে ঝাঁকাতে বলল, এটা কি করলে তুমি? মেহেরিম নিজের জ্বলতে থাকা পায়ের দিকে তাকিয়ে রইল। কোনো উত্তর দিতে পারল না। ঠিক তখনই দরজার বাইরে গাড়ির শব্দ শোনা গেল। কয়েক সেকেন্ড পরেই মূল দরজা খুলে জাওয়াদ ভেতরে প্রবেশ করলো। পরনে কালো স্যুট আর প্যান্ট, এক হাত পকেটে ভরে রেখেছে, চোখে সাদা ফ্রেমের চশমা। কারো পায়ের শব্দ পেয়ে মেহেরিম ঘাড় ঘুরিয়ে দেখল জাওয়াদ দাঁড়িয়ে আছে। মানুষটাকে দেখেই তার অশ্রুগুলো আরও ভারী হয়ে উঠল। অজান্তেই তার মনে হলো জাওয়াদ হয়তো এবার তাকে জিজ্ঞেস করবে কি হয়েছে, হয়তো একবার তাকাবে তার পানে। কিন্তু জাওয়াদ ভেতরে ঢুকেই মেয়েটার দিকে এগিয়ে গেল। মেয়েটা সঙ্গে সঙ্গে নিজের হাতটা জাওয়াদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, জাওয়াদ, দেখো তো আমার হাত কতটা লাল হয়ে গেল। জাওয়াদের চোখ সঙ্গে সঙ্গে তার হাতের দিকে গেল। কি হয়েছে? কণ্ঠে উদ্বেগ। সেই উদ্বেগের এক টুকরো মেহেরিমের জন্য ছিল না। মেহেরিম নিঃশব্দে দাঁড়িয়ে জাওয়াদের দিকে তাকিয়ে রইল। জাওয়াদের চোখ একবার গেল মেহেরিমের দিকে, মাত্র কয়েক মুহূর্তের জন্য। সে এক মুহূর্তেই দেখতে পেল মেহেরিমের চোখে পানি, মুখটা ফ্যাকাশে, আর পায়ের উপর ছড়িয়ে থাকা কফিটা। সবই দেখল, সবই বুঝল ও, তবুও তার পা মেহেরিমের দিকে এগোলো না। বরং সে মেয়েটার কাছে গিয়ে তার হাতটা নিজের হাতে তুলে দিয়ে অস্থির কণ্ঠে বলল, অনেকটা পড়েছে। মেয়েটা কষ্টের ভান করে ঠোঁট উল্টে বলল, খুব জ্বলছে। জাওয়াদ ভ্রু কুঁচকে বলল, চলো আগে ঠান্ডা পানি দেই। এদিকে মেহেরিম স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা যেন কেউ মুঠো চেপে ধরে আছে। এইমাত্র যে পাটা জ্বলছিল সেই জ্বালাটা যেন মুহূর্তেই ভুলে গেল, কারণ বুকের ভেতর তার থেকেও বড় একটা ক্ষত তৈরি হয়ে গিয়েছে। সে ধীরে ধীরে নিজের পায়ের দিকে তাকালো, তারপর জাওয়াদের দিকে, যেখানে জাওয়াদ মেয়েটার হাত ধরে উপরে নিয়ে যাচ্ছে। চোখের পানি আর থামল না। মনে মনে তার একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, কালো বলে কি তার কষ্ট লাগেনি, নাকি কালো মানুষদের কষ্ট পেলেও নিশ্চুপ থাকতে হয়? তাই জন্য কি আমাকে একবারও জিজ্ঞেস করলো না আমার কতটা কষ্ট লাগলো? মেহেরিম ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলো। জাওয়াদ তখনও মেয়েটার হাত ধরে সিঁড়ি ভাঙছে। তার চোখে শুধু মেয়েটার কষ্ট। মেহেরিমের লাল টকটকে পা দেখে তার মনে এতটুকুও দয়া মায়া হলো না। মেহেরিম আর দেখল না তাদের দিকে। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার ঠোঁটে ব্যথাতুর হাসি ফুটে উঠল। হয়তো এটাই তার করুণ নিয়তি।